আমার নাম অনিক। আমি লেখক নই। আমি এমনকি কোনো অতিপ্রাকৃত জগতে বিশ্বাসও করতাম না। কিন্তু এই বিশ্বাস ভাঙতে বেশি দিন লাগেনি। শুধু একটি রাত, একটি পুরনো বাড়ি, আর একটি মৃত মেয়ের প্রতিশোধের জন্য ক্ষুধার্ত আত্মা। ঘটনার শুরু হয় যখন আমার বন্ধু রাহুল আমাকে তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। গ্রামের নাম সাতরাশা। জায়গাটা যেন নামের মতোই কাঁপানো। বাড়িটা ছিল বহু পুরনো, তার ঠাকুরদার আমলে। গ্রামের সবাই বলে ওই বাড়িতে রাতে কেউ থাকে না, কারণ 22 বছর আগে ওই বাড়িতেই একটা ঘরে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। নাম ছিল অনন্যা। রাহুল বলল, ভয় পাবি না অনিক, ভূতের গল্প বানানো হয়। কেউ মরে গেলে তার যন্ত্রণা মাটি গিলে ফেলে, আকাশ নয়। আমি হেসে মাথা নাড়ালাম, কিন্তু আমার অজান্তেই আমি এক গব্বরের মুখে পা দিচ্ছিলাম। প্রথম রাতটা ভালোই কেটেছিল, কিন্তু দ্বিতীয় রাত থেকেই কেমন যেন অস্বস্তি হতে লাগলো। ঘুম ভাঙলো মাঝরাতে। শুনলাম ঘরের বাইরের বারান্দা দিয়ে হাঁটার শব্দ, কাঠের মেঝেতে খচমচ শব্দ, যেন কারোর ভেজা পা। হালকা বাতাসের সঙ্গে এলো এক মিষ্টি গন্ধ, নাগর ফুলের। অথচ পাশে ছিল না কোনো গাছ, কোনো ফুল। আমি সাহস করে দরজা খুললাম। কেউ নেই, কিন্তু মেঝেতে জল পড়েছিল, যেন কারোর পা ভিজে। সেই জল গিয়ে মিলেছে বাড়ির এক পুরনো ঘরের দিকে, যেটাতে নাকি অনন্যা মরেছিল। পরের দিন সকালে রাহুলের কাকা বললেন, অনন্যা খুব ভালো মেয়ে ছিল, কিন্তু বিয়ে ঠিক হওয়ার আগেই তার প্রেমিক শহরে পালিয়ে যায়। অপেক্ষা করতে করতে একদিন সে নিজে শেষ করে দেয় নিজের জীবন। ওর মা বাবা আর বেশি দিন বাঁচেনি, তবে সবাই জানে সে এখনও অপেক্ষা করছে প্রতিশোধ নিতে। আমি ভাবলাম এসব তো লোকের বানানো গল্প, কিন্তু সেদিন রাতটা আমার সেই ভাবনার কবর রচে। আমি আবারও মাঝরাতে ঘুম ভেঙে দেখি জানালার বাইরে একটা ছায়া দাঁড়িয়ে আছে। স্পষ্ট করে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা সাদা শাড়ি আর এলোমেলো চুল যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ জানালা খুলে গেল, আর একটা কণ্ঠস্বর শুনলাম, সে ফিরে এলেও আমি তো ফিরিনি। তুমি ছিলে না, তবু তুমি আজ এখানে কেন? আমি দরজা খুলেই বার হলাম। এবার সাহস করে ঢুকে পড়লাম সেই ঘরে যেখানে অনন্যা মরেছিল। ঘরটা ঠান্ডা, নিঃশব্দ, কিন্তু দেয়ালে কাঁচের টুকরো দিয়ে আঁকা লাল রঙে লেখা, সে পালিয়ে গিয়েছিল, কিন্তু তুই তো এলি নিজেই, এবার তুই মর। আমি দৌড়ে বেরিয়ে আসতে চাইলাম, কিন্তু দরজা বন্ধ। হঠাৎ পেছন থেকে কে যেন ফিসফিসিয়ে বলল, আমার যন্ত্রণা কে বুঝবে? এখন তুই বুঝবি। সঙ্গে সঙ্গে অনুভব করলাম ঠান্ডা একটা হাত আমার ঘাড়ে। আমি ঝাঁপ দিয়ে ভাঙলাম, দৌড়ে বেরিয়ে এলাম ঘর থেকে, কিন্তু সেই হাতের ছাপ তখনও আমার ঘাড়ে পুড়ে যাচ্ছে। পোড়া দাগ, যেন কেউ আগুনে ছোঁয়াতে ছুঁয়েছে। আমি যতদূর সম্ভব গাড়ি নিয়ে গ্রাম ছেড়ে পালালাম, শহরে ফিরে এলাম, কিন্তু এখানে এসেও ওর থেকে রক্ষা পেলাম না। রাতের ঘুমে শুনি, তুই শহরে প্রেমিকদের মতো পালিয়ে যাবি না তো অনিক? আমি বলে উঠলাম, আমি কারো প্রেমিক ছিলাম না, আমি কারো ক্ষতি করিনি। কিন্তু ওর যন্ত্রণার ছায়া এখন আমাকে জড়িয়ে ধরেছে, কারণ আমি সেই বাড়িতে গিয়েছিলাম। আমি ওর মৃত চোখের সামনে দাঁড়িয়েছিলাম। 3 দিন পর রাহুলের ফোন এলো। সে বলল, হ্যালো, তুই ঠিক আছিস তো অনিক? এখনও বেঁচে আছি, কিন্তু জানি না আর কতদিন। আমার ঘরে আয়নায় এখন মাঝে মাঝে একটা ছায়া দেখতে পাই, সাদা শাড়ি, ভেজা পা, আর কুণ্ডলি পাকানো কালো চুল। আমার ফ্যানটা হঠাৎ ঘুরতে ঘুরতে থেমে যায়, আর সেই গন্ধ, নাগর ফুলের মিষ্টি গন্ধটা আবার ভেসে আসে। ও আমাদের বাড়িতেও তো আজ রাতে আগুন লেগে গেছে, ঠিক সেই ঘরটা পুড়ে গেছে যেখানে তুই ঢুকেছিলিস। কেউ বলছে ঘরে মধ্য থেকে একটি মেয়ের কান্নার শব্দ আসছে, কিন্তু সেখানে কেউ ছিল না। রাহুল, আমি জানি মেয়েটির প্রতিশোধ শেষ নয়, আমি কিছুই করিনি, কিন্তু আমি ছিলাম ওর যন্ত্রণার সাক্ষী। তাই এখন আমি হয়েছি ওর প্রতিশোধের লক্ষ্য। আচ্ছা ভাই,
রাখলাম। কপালে যা লেখা আছে তাই হবে। আচ্ছা, রাখলাম ভাই। রাতে ঘুমোতে গিয়েছিলাম, হঠাৎ দরজায় কড়া নাড়ছে কে। আমি জানি ও আবার এসেছে। আমি জানি প্রতিশোধ শেষ নয়, কারণ প্রতিশোধ এক রাতের নয়,